গল্পের নাম নীরবতার সেতু। সময়টা ছিল শীতকাল, নভেম্বরের মাসের প্রথম দিক। সকাল 7:20। জায়গাটি ছিল শান্তিনিবাস, মুখার্জিদের পুরনো বসতবাড়ি, কলকাতা। শান্তিনিবাস নামটি শান্ত হলেও বাড়িটির ভেতরে বাবা ছেলে সম্পর্কের কারণে একটা চাপা নীরবতা সবসময় বিরাজমান। বাড়ির রং বহু বছর আগে ফ্যাকাশে হলুদ হয়েছিল, এখন তার ওপর শ্যাওলা আর কলকাতার দূষণ মিলে এক ধূসর আবরণ তৈরি করেছে। প্রবেশদ্বারের ভারী কালো কাঠের দরজাটি সামান্য ক্যাচ ক্যাচ করে শব্দ করে যখন অরুণিমা দেবী তা ঠেলে রান্নাঘর থেকে বসার ঘরে প্রবেশ করেন। বাইরের আবহাওয়া আজ বিশেষভাবে শীতল, বাতাসের আর্দ্রতা কম, তাই ঠান্ডাটা যেন সরাসরি হাড়ে গিয়ে লাগছে। কাচের জানালায় ভোরের কুয়াশা কিছুটা আটকে আছে, ফলে ঘরের ভেতরে আলোটা ফ্যাকাশে ও নরম। বারান্দায় রাখা টবে গোলাপ গাছটি এখন সতেজ, কিন্তু কুয়াশার কারণে তার পাপড়িগুলো ভিজে ভারী হয়ে আছে। বসার ঘরের কেন্দ্রবিন্দুতে একটি বিশাল অন্ধকার মেহগনি কাঠের টেবিল। এই টেবিলটি কেবল একটি আসবাব নয়, এটি যেন অমল মুখার্জি এবং অর্ণব মুখার্জির মাঝে তৈরি হওয়া অদৃশ্য দূরত্বের প্রতীক। টেবিলের ডান দিকে উঁচু পিঠের ভারী চেয়ারে বসে আছেন অমল মুখার্জি। অমলের বয়স এখন 59, তার পাতলা শরীরে এখনও সাবেকি কাঠিন্য। রূপালি চুলগুলি পরিপাটি করে আঁচড়ানো, কপালের ভাঁজগুলি কঠিন বাস্তবের ছাপ। তার পরনে সাদা ফিনফিনে সুতির পাঞ্জাবির সঙ্গে হালকা ধূসর ট্রাউজার। বাম হাতের কবজিতে মরচে ধরা পুরনো ইস্পাতের ঘড়িটি সময় দেখার চেয়েও তার কাছে এটি বহু পুরনো দায়িত্ববোধের স্মৃতিচিহ্ন। তিনি সংবাদপত্র হাতে নিয়ে বসে আছেন। কাগজটি পড়ার ভঙ্গিটা এমন যে তিনি বাইরের পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছেন। আসলে এই খবরের কাগজগুলি হলো তার নিজস্ব জগতে প্রবেশের প্রবেশাদ্বার। টেবিলের অন্য পাশে জানালার কাছে ল্যাপটপ নিয়ে বসে আছে অর্ণব মুখার্জি। তার বয়স 30। বাবার তুলনায় তার শরীর একটু চওড়া, পরনে একটি ঢিলেঢালা টি শার্ট। বাবার সঙ্গে সরাসরি দৃষ্টি বিনিময় এড়াতে সে যেন সবসময় বাইরের দিকে তাকিয়ে কাজ করে। তার চোখ সজাগ, কিন্তু একটা চাপা অস্থিরতা তাতে মিশে আছে। অর্ণব গত সপ্তাহে তার আইটি কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রজেক্ট সফলভাবে শেষ করেছে। তার বসের কাছ থেকে সে প্রশংসাসূচক একটি দীর্ঘ ইমেল পেয়েছে, কিন্তু কিন্তু সে জানে বাবা এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। অরুণিমা দেবী তাদের নীরবতার সেতু। হাতে 2 কাপ ধোয়া ওঠা চা এনে টেবিলে রাখলেন। প্রথম কাপটি রাখলেন অমলবাবুর সামনে। চা নাও, গরম আছে। অরুণিমা দেবীর কণ্ঠস্বর সর্বদা নরম। অমলবাবু শুধু মৃদু মাথা নাড়লেন। অর্ণবের সামনে কাপটি রেখে মা তার পিঠে আলতো করে হাত রাখলেন। এই স্পর্শটুকুই অর্ণবের কাছে মায়ের উষ্ণ ভালোবাসা এবং নীরব সমর্থনের বহিঃপ্রকাশ। অর্ণব, কাল এত রাতে কেন ফিরলি? বাবার চিন্তায় ঘুম হলো না। অরুণিমা দেবী ফিসফিস করে বললেন। অর্ণব উত্তর দিল, কাজ ছিল মা, রিলিজ ডেডলাইন ছিল। অমলবাবু নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। তিনি জানেন ছেলে কাল দেরি করে ফিরেছে। তিনি অরুণিমা দেবীর দিকে একবার তাকালেন, যেন বোঝালেন, আমার দুশ্চিন্তা হলেও আমি মুখ ফুটে বলবো না। একটু পর অমলবাবু হঠাৎ কাগজ থেকে চোখ না তুলেই বললেন, অর্ণব, কাল অফিস থেকে ফেরার পথে ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দিস, শেষ তারিখ আজ। অর্ণবের মুখটা সামান্য কুঁচকে গেল। সে ভাবল, এত বড় একটা সাফল্য পেলাম, বাবা তার কথা জিজ্ঞেস করলেন না, শুধু বিলের কথা মনে করালেন। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তর দিল অর্ণব। অমলবাবুর উদ্দেশ্য ছিল অন্য। তিনি জানতেন অর্ণবের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে বিল দেওয়া যায়, কিন্তু তিনি নিজে হাতে বিল জমা দেওয়া কাজটি অর্ণবকে দেওয়ার অর্থ তাকে একটু সতেজ করা, বাইরে বেরানোর সুযোগ করে দেওয়া। কিন্তু এই সরল স্নেহটিও আদেশের আড়ালে ঢাকা পড়ে গেল। অর্ণব বাবার এই দায়িত্ব চাপিয়ে দেওয়াকেই তার প্রতি বাবার চিরন্তন কঠোরতা হিসেবে দেখল। অর্ণব যখন ছোট ছিল তাদের সম্পর্ক আরও সহজ ছিল, কিন্তু অমলবাবুর জীবন দর্শন ছিল কঠোর। তার বাবাও ছিলেন তেমনই কঠোর এবং আবেগ প্রকাশে কৃপণ। অমলবাবু বিশ্বাস করতেন ছেলেদেরকে লোহার মতো মজবুত করে গড়ে তুলতে হয়। অর্ণবের যখন 7 বছর বয়স, তখন সে একবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে বড় চোট পেয়েছিল। রক্ত দেখে সে কেঁদে ফেলেছিল। অরুণিমা দেবী অস্থির হয়ে দৌড়ে এসেছিলেন, কিন্তু অমলবাবু
গম্ভীর মুখে বলেছিলেন, কাঁদিস না, সামান্য চোট, পুরুষরা সামান্য ব্যথায় কাঁদে না। তিনি অর্ণবকে কোলে নেননি, বরং প্রাথমিক চিকিৎসা করে বলেছিলেন, উঠে দাঁড়া, যেখানে পড়েছিস সেখান থেকে উঠে আবার সাইকেল চালা। সেদিন রাতে যখন অর্ণব ঘুমাচ্ছিল, তখন অমলবাবু নীরবে তার ঘরে ঢুকেছিলেন। তিনি ছেলের কপালে আলতো করে হাত রেখেছিলেন। স্পর্শটা ছিল ক্ষণস্থায়ী, যেন তিনি চান না তার এই স্নেহপ্রকাশ কেউ দেখে ফেলুক। অরুণিমা দেবী দরজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখে মুচকি হেসেছিলেন। তিনি জানতেন অমলের ভালোবাসা থাকে ছায়ার আড়ালে। অর্ণবের মনে গেঁথে গিয়েছিল বাবার সেই কথা, পুরুষরা কাঁদে না। এরপর থেকে সে আঘাত পেলেও হাসি মুখে মেনে নিত। এই ঘটনা তাদের সম্পর্কের নীরবতার প্রথম বীজ বুনে দিয়েছিল, যেখানে অর্ণব মনে করত বাবাকে ভালোবাসার অর্থ কঠোরতার মাধ্যমে নিজেদের আবেগ গোপন করা। অরুণিমা দেবী সব বোঝেন। তিনি জানেন অমল মুখার্জির হৃদয়ের গভীরতা। তিনি অমলবাবুর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, তোমার ছেলে কাল প্রমোশনের খবর পেল, একবারও জিজ্ঞেস করলে না? অমলবাবু খবরের কাগজ থেকে মুখ না তুলেই বললেন, প্রমোশন পাবে না কেন, ভালো কাজ করলে তো পাবেই, এ আর বলার কি আছে। এরপর অমলবাবু কাগজটা ভাঁজ করে রাখলেন, অর্ণবের দিকে না তাকিয়েই নিজের ঘরে গেলেন। অরুণিমা দেবী এসে অর্ণবের পাশে বসলেন। বাবা সকালে বিলের কথা জিজ্ঞেস করলো না? অর্ণব হতাশ গলায় বলল, হ্যাঁ মা, যেন আমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটে না। মা হাসলেন, বোকা ছেলে, তোর বাবা কাল গভীর রাত পর্যন্ত তোর ঘরের ল্যাপটপের আলো দেখছিল। ঘুমিয়েও উনি দুবার উঠে এসে দেখে গেছেন তুই কাজ করছিস কি না। আর প্রমোশনের খবর উনি গত সপ্তাহে তোর অফিসের সাইডে গিয়ে তোর প্রেস রিলিজ পড়েছেন। উনি জিজ্ঞেস না করলেও উনি সব জানেন, সব বোঝেন। তার ভালোবাসার ভাষাটা শুধু অন্যরকম। অর্ণবের চোখে একটা ক্ষীণ আলো ফুটল। সে তার বাবার নীরব উদ্বেগটি মায়ের কথায় বুঝতে পারল। বাবা তাকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার প্রকাশ একটি পুরনো ইস্পাতের মতো শক্ত আবরণে মোড়া। এইভাবে অরুণিমা দেবী বাবা ও ছেলের মাঝে অব্যক্ত ভালোবাসার সেতু তৈরি করে চলেছেন, যে সেতুতে অর্ণবের আবেগ এবং অমলবাবুর দায়িত্ববোধ একে অপরের কাছে পৌঁছানোর পথ খুঁজে নেয়, যদিও তা সরাসরি নয়। অর্ণবের কৈশোর ছিল তার জীবনের সেই সন্ধিক্ষণ, যখন সে প্রথম অনুভব করে যে তার বাবা অমল মুখার্জির প্রত্যাশাগুলি তার নিজের স্বপ্নগুলির চেয়ে অনেক বেশি ভারী। অর্ণবের বয়স তখন 16। তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল ফুটবল। স্থানীয় ক্লাব টিমের সেন্টার ফরওয়ার্ড ছিল সে। গায়ে একটা হালকা নীল রঙের টি শার্ট আর পুরনো বুট পরে সে যখন মাঠে নামতো, তখন তার চোখে এক অন্য রকমের উজ্জ্বলতা দেখা যেত, যা বাবার সামনে কখনোই প্রকাশ পেত না। একদিন তাদের ক্লাবের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ম্যাচের আগেই সন্ধ্যায় অর্ণব বাবার কাছে গিয়ে ইতস্তত করে বলল, বাবা, কাল আমার খেলা আছে, খুব দরকারি ম্যাচ। অমলের চোখ তখন ফাইল থেকে সরে এসে অর্ণবের দিকে স্থির হলো। তার চোখে কোনো উৎসাহ ছিল না, ছিল শুধু স্থির বিচার। কাল? কাল তো তোর ফাইনাল পরীক্ষার আগে শেষ প্রস্তুতি নেওয়ার দিন। অমল গম্ভীর স্বরে উত্তর দিলেন, তোর পরীক্ষা নিয়ে ভাবা উচিত, এই খেলাধুলা কোনো কাজে আসবে না, কাল বাড়িতে বসে পড়বি। অর্ণব মুখ নিচু করে ফিরে গিয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল পুরুষরা কাঁদে না এই মন্ত্র মনে রেখে গোপন করেছিল। অর্ণব বলতে পারল না তার কাছে ফুটবল খেলা শুধু খেলা নয়, সেটি তার মুক্তির পথ, যেখানে সে বাবার কঠোরতা ভুলে থাকতে পারে। আর অমল মুখার্জি বলতে পারলেন না তিনি ভয় পাচ্ছেন যদি অর্ণব খেলায় মন দিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ে, তবে তার ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তার কঠোরতা আসলে গভীর উদ্বেগ ছাড়া আর কিছুই ছিল না। পরের দিন অরুণিমা দেবী যখন জানতে পারলেন যে অর্ণবের জীবনে একটি কত গুরুত্বপূর্ণ ম্যাচ, তখন তিনি অমলকে বোঝাতে গেলেন, ওকে যেতে দাও, তুমি কেন ওকে জোর করছো? অমলের উত্তর ছিল, জোর করছি না, আমি চাই ও বাস্তবতা বুঝুক। আবেগ দিয়ে জীবন চলে না, ওর ভালো কেরিয়ার দরকার। আমি ওর খেলার ভিডিও লুকিয়ে দেখেছি, ও ভালো খেলে, কিন্তু ওর ভবিষ্যৎ আগে। অরুণিমা দেবী অর্ণবকে এই কথাটি বলতে পারলেন না, কারণ অমল কড়া নির্দেশ দিয়েছিলেন, আমার কথা ওকে বলবেন না, ছেলে জেদি হয়ে যাবে। ফলে অর্ণব জানল বাবা তাকে যেতে দিলেন না। সে জানতে পারল না বাবা আসলে গভীর রাতে ল্যাপটপে তার খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু মুখে প্রশংসা করতে পারেননি। সেদিন অর্ণব বাড়িতে বসে পড়াশোনা করছিল, আর তার হৃদয়ে বাবার প্রতি একটা অভিমান ও দূরত্বের বীজ আরও গভীরে প্রথিত হয়েছিল। অর্ণবের জীবনের একটি বড় মোড় এসেছিল যখন সে তার পছন্দের
আইআইটি প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। ফল প্রকাশের দিন শান্তিনিবাসে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। অর্ণব তার ঘরের দরজা বন্ধ করে বসেছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী তার বিরুদ্ধে। সে জানতো বাবা এখন কঠোরতম শব্দগুলি নিয়ে তার মুখোমুখি হবেন। সন্ধ্যায় অমলবাবু যখন অফিস থেকে ফিরলেন তখন তিনি জানতেন কী ঘটেছে। তার কপালে আরও কয়েকটি ভাঁজ গভীর হলো। তিনি কোনো কথা না বলে সরাসরি তার ঘরে ঢুকে গেলেন। অর্ণব অপেক্ষা করছিল কঠিন তিরস্কারের জন্য। 1 ঘন্টা পর যখন অর্ণব প্রস্তুত হলো বাবার ক্রোধের সম্মুখীন হতে, তখন অরুণিমা দেবী তার ঘরে এলেন। বাবা কোথায় মা? অর্ণব চাপা গলায় জিজ্ঞাসা করলো। তোর বাবা রান্নাঘরে, মা শান্তভাবে বললেন। অর্ণব অবাক হলো। রান্নাঘরে? অর্ণব রান্নাঘরের দরজায় উকি দিল। দেখলো অমলবাবু তার পুরনো ট্রাউজারের পকেট থেকে একটি ছোট রুমাল বের করে নীরবে কাচের গ্লাস থেকে জলপান করছেন। তার চোখে ছিল এক অসহায় দৃষ্টি। অমলবাবু অর্ণবকে দেখতে পেলেন। অমলের প্রথম বাক্যটি ছিল, শরীরটা খারাপ লাগছে, চা করে দেবো? অর্ণব অবিশ্বাস্য চোখে তাকালো। বাবা কি তাকে বকা দেবেন না? বাবা কি রাগ করবেন না? অমলবাবু নিজেকে সামলে নিলেন এবং গম্ভীর গলায় বললেন, ব্যর্থতা জীবনের অংশ। তোর যা চেষ্টা করার ছিল করেছিস, এবার অন্য কিছু দেখ। পিছিয়ে যাবি না, এটা মাথায় রাখিস। কথাটা ছিল কঠোর, কিন্তু তার পেছনে ছিল অসীম সহানুভূতি। অমলবাবু জানতেন এই মুহূর্তে তার ছেলের তিরস্কার নয়, বরং মানসিক সমর্থনের প্রয়োজন। কিন্তু তিনি আমি তোমার পাশে আছি এই কথাটা বলতে পারলেন না। তিনি শুধু অর্ণবকে মনে করিয়ে দিলেন তার কর্তব্যবোধ। তিনি নিজে জীবনে অনেক ব্যর্থতা দেখেছেন। তিনি জানেন এই পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। কিন্তু তার শিক্ষা প্রদানের ভাষাটি ছিল সেই একই, নিরাবেগ এবং নির্দেশাত্মক। অর্ণব সেদিন বাবার নীরবতার মধ্যেই তার প্রতি গভীরতম বিশ্বাস খুঁজে পেয়েছিল। বাবা তাকে ভেঙে পড়তে দেননি। বাবা হয়তো বলেননি তুমি ভালো করবে, কিন্তু তার চোখে ছিল স্পষ্ট নির্দেশ, আমি জানি তুমি পারবে। এই ঘটনার পর শান্তিনিবাসে একটি সূক্ষ্ম পরিবর্তন এলো। অমলবাবু আগের চেয়েও বেশি নীরবে অর্ণবের পছন্দের পত্রিকাগুলো বাড়িতে আনা শুরু করলেন। টেবিলের কোণে রাখা থাকতো যেন কেউ ভুলে রেখে গেছে। অর্ণব বুঝতে পারত এই নীরব সেবা তারই জন্য। অর্ণবও বাবার প্রতি তার নীরব ভালোবাসা দেখানোর ভাষা খুঁজে নিয়েছিল। সে বাবার পুরনো ইস্পাতের ঘড়িটি নিয়মিত পরিষ্কার করা শুরু করলো। বাবার শোবার ঘরে একটা নতুন টেবিল ল্যাম্প এনে রাখলো। সে বলতে পারল না তোমার জিনিসগুলির যত্ন নিচ্ছি, কিন্তু বাবা সেই যত্ন নীরবে গ্রহণ করলেন। বাড়িটির পরিবেশ এখন আর শুধু দূরত্বের প্রতীক নয়, এটি এখন নীরব সমঝোতার এক অভয়ারণ্য। বারান্দার টবে অর্ণবের লাগানো গোলাপ গাছটি এখন বড় হচ্ছে, কিন্তু তার চারিদিকে নিবিড়ভাবে জড়িয়ে থাকা পুরনো লতাগুলি যেন অমলবাবুর নিষিদ্ধের প্রতীক। তবুও মাঝে মাঝে বাবা ছেলে দুজনেই একান্তে সেই গোলাপ গাছটির দিকে তাকিয়ে থাকে, অব্যক্ত সৌন্দর্যের দিকে। একদিন বিকেলে অমলবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোর বন্ধু অভির বিয়েতে যাবি না? অর্ণব অবাক হলো। বাবা বন্ধুদের কথাও মনে রেখেছেন? না বাবা, কাজ আছে। অমলের মুখ দেখে মনে হলো তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু বললেন না, শুধু বললেন আসলে অমলবাবু তার পুরনো আলমারি থেকে অর্ণবের জন্য একটি নতুন সিল্কের পাঞ্জাবি বের করে রেখেছিলেন, যা অরুণিমা দেবীর নজরেও আসেনি। তিনি চেয়েছিলেন ছেলে সেটি পরে বিয়েতে যাক। কিন্তু যাবি না এই প্রশ্নের জবাবে না শুনে তিনি হতাশ হলেন। পাঞ্জাবিটি আবার আলমারির গভীরে চলে গেল, অব্যক্ত স্নেহের আরও একটি গোপন দলিল। 1 মাস পরের একটি শীতল রাত। রাত তখন 1:30। শান্তিনিবাস অমল মুখার্জির শোবার ঘর। শীতকালে এবার যেন একটু বেশি তীব্রতা নিয়ে এসেছে। জানালার বাইরে হালকা বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। রাত 1:30 নাগাদ শান্তিনিবাসের নীরবতা ভেঙে গেল অমলবাবুর তীব্র কাশির শব্দে। কাশির শব্দ এতটাই জোরালো ছিল যে অরুণিমা দেবী এবং অর্ণব দুজনেই ধর্মর করে উঠে বসলেন। অর্ণব দ্রুত বাবার কাছে গেল। দেখল বাবা খাটের ওপর বসে আছেন, 2 হাতে বুক চেপে ধরেছেন। তার মুখ ফ্যাকাশে, কপালে ঘামের রেখা। অরুণিমা দেবী দ্রুত বাবার কপালে হাত দিলেন। জ্বর বেশ চড়া। এত জ্বর? অর্ণব, কি হলো তোমার বাবার? মায়ের কণ্ঠে তীব্র উদ্বেগ। অর্ণব কোনো দেরি না করে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে তার আবেগ প্রকাশ করার সুযোগ নেই। এখন তাকে হতে হবে তার বাবার মতোই কঠোর এবং কার্যকর। সে দ্রুত তার পুরনো দিনের শার্টটি পরে নিল, গাড়ি বের করলো এবং বাবাকে ধরে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। অমলবাবু এত দুর্বল ছিলেন যে তিনি কোনো প্রতিবাদ করতে পারলেন না। গাড়িতে পেছনে বসে অর্ণব তার বাবার কাঁধে হাত রাখল। এই প্রথম
এই বয়সে অর্ণব তার বাবাকে সহায়তার জন্য নির্ভর করতে দেখল। অমলবাবু কাশির দমকে অর্ণবের কাঁধের দিকে সামান্য ঝুঁকে গেলেন। এই সামান্য স্পর্শটি অর্ণবের কাছে ছিল এক বিশাল অর্জন, যেন বরফের স্তূপ হঠাৎ করে গলে যেতে শুরু করেছে। বাবাকে নিউমোনিয়ার কারণে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হলো। অর্ণব অফিসে ছুটি নিয়ে দিনরাত হাসপাতালে রইল। অরুণিমা দেবী দিনের বেলায় এসে দায়িত্ব নিতেন, কিন্তু রাত নামলেই অর্ণব বাবার পাশে বসে থাকতো। প্রথম রাতে অর্ণব ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। বাবার ঘুম ভাঙল ভোরবেলা। তিনি দেখলেন অর্ণব অসাড়ভাবে ঘুমাচ্ছে। তার ল্যাপটপের আলো এখনও জ্বলছে এবং তার মাথার চুলগুলো টেবিল কনুইয়ের ওপর রাখা। অমলবাবু ধীরে ধীরে বিছানায় উঠে বসলেন। তার কাছে তখন নিজেকে একজন ব্যর্থ মানুষ বলে মনে হলো। তিনি জীবনের এত বছর ধরে ছেলেটির ওপর কেবল দায়িত্ব আর চাপ চাপিয়েছেন, কিন্তু আজ তার অসুস্থতার দিনে এই ছেলেটি নিঃশব্দে তার পাশে বসে আছে। অমলের চোখ ভিজে এলো। তিনি তার ডান হাতটা খুবই সাবধানে বাড়িয়ে দিলেন। অর্ণবের মাথার চুলগুলো আলতো করে ছুঁতে চাইলেন, যেমনটা তিনি ছোটবেলায় করতেন। কিন্তু ঠিক স্পর্শ করার আগেই সেই পুরনো কঠোরতা তাকে থামিয়ে দিল। তিনি ভাবলেন, এই আবেগের দুর্বলতা দেখিয়ে কী লাভ। তিনি হাতটা নামিয়ে নিলেন এবং মৃদুস্বরে ডাকলেন, অর্ণব। অর্ণব ধর্মর করে উঠল। বাবা, কিছু লাগবে? জল? অমলের বলার ছিল না, না, কিছু লাগবে না, শুধু তুমি আমার পাশে থাকো। কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এলো, জল দে। জল খেয়ে অমলবাবু বললেন, তুই বাড়ি যা, অরুণিমা এসে যাবে, এত কাজ করিস না। অর্ণব বুঝল এই আদেশটা আসলে বাবার অব্যক্ত উদ্বেগ। সে উত্তর দিল, না বাবা, কাজটা জরুরি, আমি আছি। আসলে অর্ণব ল্যাপটপে তার অফিস প্রজেক্টের কাজ করছিল না। সে বাবার চিকিৎসার বিল আর কাগজপত্র দেখছিল। সে বলতে পারল না, আমি তোমার সেবার জন্যই বসে আছি। আর বাবা বলতে পারলেন না, তোর উপস্থিতি আমার ওষুধ। দ্বিতীয় রাতে অর্ণব বাবার পা টিপে দিচ্ছিল। অমলবাবু নীরবে চোখ বন্ধ করেছিলেন। অর্ণবের মনে পড়ল ছোটবেলায় সে যখন পায়ে ব্যথা পেত, তখন অমলবাবু নীরবে তার পায়ে মালিশ করে দিতেন, ঠিক এভাবে। বাবা চোখ না খুলেই বললেন, থাক, হাত ব্যথা করবে। অর্ণব বলল, না, আরাম লাগছে। সে বলতে পারল না, তোমার পায়ের ব্যথা যখন কমছে তখন আমার খুব শান্তি লাগছে। এই 3 রাত বাবা ছেলে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিবিড় যোগাযোগটি স্থাপন করলো, শব্দ ছাড়াই, কেবল উপস্থিতি আর সেবার মাধ্যমে। অমলবাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। এখন সব কিছু স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে একটি সূক্ষ্ম উষ্ণতা যোগ হয়েছে। একদিন সকালে অর্ণব যখন বারান্দায় গেল, তখন সে দেখল তার যত্ন নেওয়া গোলাপ গাছটির সব পাতা ঝরে গেছে, গাছটি মরে গেছে। সে দুঃখ পেল। তার মনে হলো তার ভালোবাসার মতোই হয়তো এই গাছটিও বেঁচে থাকতে পারেনি বাবার কঠোর পরিবেশে। অর্ণব সেদিন অফিস থেকে ফেরার পথে অনেক খুঁজে একটা সতেজ গোলাপ চারা কিনে আনলো। পরের দিন ভোরে সে যখন বারান্দায় গেল, দেখলো একজন অচেনা লোক বাগানের কাজ করছে। অমলবাবু গম্ভীর মুখে লোকটিকে নির্দেশ দিচ্ছেন, ওই গাছগুলো যেন না মরে, মাটি পাল্টে দাও, বিশেষ করে এই গোলাপের চারাটির যত্ন নিও। অর্ণব সেই লোকটি এবং বাবার নীরব কথোপকথন কিছুক্ষণ দেখলো। বাবা কখনোই মালিকে ডাকেন না বা বাগান নিয়ে মাথা ঘামান না। অর্ণব বুঝতে পারল বাবা তার অব্যক্ত অনুভূতিগুলিকে মালির মাধ্যমে প্রকাশ করছেন। অর্ণব এরপর বাবার ঘরে এলো। দেখল অমলবাবু তার পুরনো ফাইল ঘাঁটছেন। টেবিলের পাশে অর্ণবের চোখ গেল একটি হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরোর দিকে। অর্ণব সেই কাটিংটি তুলে দেখল। সেটা তার প্রায় 5 বছর আগের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার একটি ছোট খবর। বাবা সেই কাটিংটি যত্ন করে রেখে দিয়েছেন, যা তিনি কোনোদিন ছেলেকে দেখাননি। অর্ণবের চোখ ভরে এলো। এই সেই কঠোর বাবা যিনি সন্তানের সামান্য ব্যর্থতায় মুখ ভার করেন, কিন্তু সন্তানের সবচেয়ে ছোট সাফল্যগুলিও নীরবে তার হৃদয়ের ভেতরে সংরক্ষণ করেন। বাবা মুখ ফুটে বলেননি, আমি তোমার জন্য গর্বিত, কিন্তু এই হলুদ কাটিংটি সেই শব্দগুলির চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। সন্ধ্যায় অমলবাবু বসার ঘরে বসেছিলেন। অর্ণব তার পাশে গিয়ে বসলো। সে মুখ নিচু করে রইল। বাবা, অর্ণব ডাকলো, গোলাপ গাছটা মরে গিয়েছিল, নতুন চারা এনে লাগিয়েছি। অমলের চোখ কিছুক্ষণ অর্ণবের চোখের দিকে স্থির রইল। তার চোখে সেই পুরনো গাম্ভীর্য। তিনি এই সুযোগটা নিতে পারতেন, ভালো করেছিস বলে, কিন্তু তিনি তার স্বভাব বদলালেন না। তিনি শুধু বললেন, আর যেন মরে না যায়, ওর যত্ন নিস, যত্ন নিলে ও বাঁচবে। অর্ণব বুঝলো বাবা কেবল গোলাপ গাছের যত্ন নিতে বললেন না, বাবা বললেন, আমাদের এই সম্পর্কের, তোর এই সংবেদনশীল মনের যত্ন নিস। যত্ন নিলে ভালোবাসা বেঁচে থাকে, কথা বলার প্রয়োজন হয় না।
অর্ণব কোনো উত্তর দিল না। সে বাবার পাশে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে নীরবে পূরণ করে দিল। অমলের চোখে এক ঝলক প্রশান্তি ফুটে উঠল। তিনি গ্লাসটা হাতে নিলেন। বাবা ছেলের মধ্যে সেই মুহূর্তের নীরবতা ছিল হাজার শব্দের ভালোবাসার চেয়েও গভীর এবং অর্থপূর্ণ। তারা দুজনেই জানল তাদের সম্পর্কের এই নীরব সেতুতে তাদের ভালোবাসা অব্যক্ত কিন্তু অমর। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী গল্পের প্রথম নোটিফিকেশনটি আপনি পান।